আজকের আলোচনায় আমরা একটু সিলেটের দিকে নজর দেব। মানে সম্প্রতি ওখানে বেশ কিছু ঘটনা ঘটছে, তাই না? আমরা সমকাল আর প্রথম আলোর কিছু রিপোর্ট থেকে বোঝার চেষ্টা করব আসলে কি হচ্ছে। ঠিক, আমাদের উদ্দেশ্য এটাই যে এই সূত্রগুলো থেকে পাওয়া খবরগুলো একসাথে মিলিয়ে দেখা। সিলেটের এখনকার অবস্থাটা ঠিক কেমন? মানে একদিকে পর্যটন কেন্দ্র খুলছে, আবার অর্থনীতিতে প্রবাসীদের বিরাট ভূমিকা, তার সাথে প্রাকৃতিক সম্পদ নিয়ে চিন্তা, আবার স্থানীয় রাজনীতির কিছু টানাপোড়েনও আছে। হুম, অনেকগুলো দিক। তাহলে শুরু করা যাক একটা সাংঘাতিক ভালো খবর দিয়ে। এই যে বন্যার পানি কমার পর সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রটা, ওটা তো কাল শনিবার থেকে আবার খুলছে। হ্যাঁ, ঠিক শুনেছেন। গত ৩০শে মে খুব ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের জন্য ওটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো কাল ৭ই জুন থেকে আবার চালু হচ্ছে। আচ্ছা, এটা তো একটা ভালো দিক। কিন্তু এই যে বন্যা, এটা তো সিলেটে একটা প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে, তাই না? একদম। এই খবরটা স্বস্তির হলেও সিলেটের পরিবেশগত ঝুঁকিটা কিন্তু কমেনি। মনে করতে পারেন, গত বছর জুলাইয়ের দিকেও খবর ছিল যে ১৩টা উপজেলা বন্যায় ডুবেছিল। সুরমা, কুশিয়ারার পানি তো প্রায় বিপদসীমার উপরে চলে যায়। হ্যাঁ, হ্যাঁ, মনে পড়ছে। ঘরবাড়ি ডুবে মানুষ আশ্রয় কেন্দ্রে যাচ্ছে, এই ছবিগুলো তো পরিচিত। মানে এই সমস্যাটা তো মানুষের জীবনে একটা লম্বা সময়ের জন্য প্রভাব ফেলছে। অবশ্যই ফেলছে। আর এই প্রসঙ্গেই বাংলাদেশের যুক্তরাজ্যের যে হাইকমিশনার আছেন সারা কুক, তার কথাটাও গুরুত্বপূর্ণ। গত মার্চে তিনি সিলেটে এসেছিলেন, মনে আছে? হ্যাঁ, তিনি তো আগের এক বন্যায় যুক্তরাজ্যের অর্থ সাহায্যের কথা বলেছিলেন, প্রায় ৭.৫ কোটি টাকা, তাই না? আর জলবায়ু পরিবর্তন নিয়েও সহায়তার কথা বলেছিলেন। ঠিক, শুধু তাই নয়, তিনি কিন্তু আরেকটা জরুরি কথাও বলেছিলেন। যুক্তরাজ্যের অর্থনীতিতে সিলেট অঞ্চলের মানুষের যে অবদান, সেটার কথা। এটা কিন্তু দুই দেশের সম্পর্ককেও একটা অন্য মাত্রা দেয়। তা তো বটেই। মানে এই সাহায্য বা সম্পর্ককে শুধু একদিক থেকে দেখলে হবে না। একদম। একদিকে যেমন আন্তর্জাতিক যোগাযোগ, অন্যদিকে কিন্তু সিলেটের ভেতরের অর্থনীতিতে একটা বেশ, কি বলে, চিন্তার মতো ছবিও দেখা যাচ্ছে। সেটা কি রকম? এই যে প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে পাথর আর বালির ব্যাপারটা, প্রথম আলোর এই জুনের রিপোর্টে দেখলাম জেলার বেশ কয়েকটা পরিচিত পাথর কোয়ারি, যেমন ধরুন ভোলাগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, এইসব এলাকা থেকে নাকি প্রচুর পরিমাণে অবৈধভাবে পাথর আর বালু তোলা হচ্ছে। বলেন কি? অবৈধভাবে? রিপোর্টে তো দেখলাম স্থানীয়রা নাকি ধারণা করছে যে গত আগস্টে সরকার পরিবর্তনের পর থেকে প্রায় ১,০০০ কোটি টাকার মতো পাথর বালু লুট হয়েছে। এটা তো বিশাল অঙ্ক। হ্যাঁ, অঙ্কটা আসলেই চমকে ওঠার মতো। তবে প্রতিক্রিয়ায় জেলা প্রশাসন এখন বেশ কঠোর হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। কীরকম ব্যবস্থা নিচ্ছে তারা? এই যেমন ধরুন, সিলেট শহরে ঢোকার মুখে দুটো জায়গায় শাহপরান আর উত্তর কাছে চেকপোস্ট বসিয়েছে। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত চালু থাকছে। ও আচ্ছা। আর ২৮শে মে থেকে এ পর্যন্ত নাকি ৮৪টার মতো অবৈধ পাথর আর বালুবাহী ট্রাকও ধরেছে তারা। শুধু তাই না, যারা এ কাজে জড়িত তাদের জেল, জরিমানা, এমনকি নৌকা জব্দ করার মতো ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বলছে ঈদের পর নাকি আরও চেকপোস্ট বসাবে। হুম, ৮৪টা ট্রাক। কিন্তু এই যে ১,০০০ কোটি টাকার অভিযোগ, সে তুলনায় এটা কি যথেষ্ট? নাকি কেবল শুরু? আর ঈদের পর আরও চেকপোস্ট বসালে কি এই বিশাল কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ হবে? সেটাই এখন দেখার বিষয়, সময়ই হয়তো বলবে। তবে এই অর্থনীতির সমীকরণের সাথেই কিন্তু স্থানীয় রাজনীতিরও একটা যোগসূত্র দেখা যাচ্ছে। সম্প্রতি সিলেট মহানগর বিএমপিতে একটা ঘটনা ঘটেছে, খেয়াল করেছেন হয়তো। ওহ, হ্যাঁ, হ্যাঁ, ওই ফোন কলের বিষয়টা তো। মহানগর বিএনপির যিনি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, তার ফোনে নাকি আওয়ামী লীগের সাবেক মেয়র, যিনি এখন লন্ডনে থাকেন, আনোয়ারুজ্জামান চৌধুরী, তার কল এসেছিল। এটা নিয়ে বেশ কথা হচ্ছে। ঠিক ওই ঘটনাটাই। একটা মতবিনিময় সভার সময় নাকি ঘটনাটা ঘটে। ইমদাদ সাহেবের ফোন তখন অন্য একজনের কাছে ছিল, আর স্ক্রিনে ওই নামটা ভেসে ওঠে। কেউ একজন ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয় আর কি। তারপর? তারপর ইমদাদ হোসেন চৌধুরী সংবাদ সম্মেলন করে বলেছেন যে এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তার দাবি, আনোয়ারুজ্জামানের সাথে তার কোনো যোগাযোগই নেই। নম্বরটা হয়তো ৮-১০ বছর আগে যুক্তরাজ্যে থাকার সময় সেভ করা ছিল, কিন্তু কল আসেনি বা কথা হয়নি। তিনি তো এটাও বলেছেন যে তার জনপ্রিয়তায় ঈর্ষা করে দলের ভেতরের প্রতিপক্ষরাই এটা করেছে। সম্ভবত ভারপ্রাপ্ত সভাপতির দিকে ইঙ্গিত ছিল তার।
হ্যাঁ, সেরকমই ইঙ্গিত দিয়েছেন। আসলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য বিএনপির ভেতরেও তো বেশ কয়েকজন আগ্রহী প্রার্থী আছেন। যেমন ধরুন, এই ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদি নিজে, ইমদাদ হোসেন তো আছেনই, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মিফতার সিদ্দিকী, অনেকেই আছেন লাইনে। আচ্ছা, তাহলে কি এটা মেয়র পদের মনোনয়ন নিয়ে দলের ভেতরের যে একটা ঠান্ডা লড়াই চলছে তারই অংশ? অনেকেই কিন্তু সেটাই মনে করছেন। এই ঘটনাটা আসলে সিলেটের রাজনীতির ভেতরের যে জটিলতা, সেটারই একটা উদাহরণ হয়তো। তাহলে সব মিলিয়ে সিলেটের ছবিটা বেশ অনেকগুলো স্তর দেখা যাচ্ছে। একদিকে সাদা পাথরের মতো পর্যটন কেন্দ্র খুলছে, আশার আলো, যুক্তরাজ্যের সাথে সম্পর্ক, প্রবাসীদের অবদান, আবার অন্যদিকে পরিবেশের ঝুঁকি, বন্যার ভয়, তার উপরই বিশাল অঙ্কের প্রাকৃতিক সম্পদ লুটের অভিযোগ আর প্রশাসনের তৎপরতা। আর এর সাথেই জড়িয়ে আছে স্থানীয় রাজনীতির এই উত্তাপ। একদম ঠিক। একটা বহুমাত্রিক চিত্র। আর আমরা এখানে যেই কথাগুলো বললাম, সেটা কিন্তু পুরোপুরি আমাদের হাতে থাকা সমকাল আর প্রথম আলোর রিপোর্টের তথ্যের ভিত্তিতেই। মানে কোনো বিশেষ পক্ষ নেওয়া বা কোনো নির্দিষ্ট মত প্রতিষ্ঠা করা আমাদের উদ্দেশ্য ছিল না। শুধু ঘটনাগুলো যেভাবে এসেছে সেভাবে তুলে ধরা। অবশ্যই আমাদের লক্ষ্যও ছিল সেটাই, একটা বস্তুনিষ্ঠ চিত্র তুলে ধরা। আলোচনা এখানেই শেষ করা যাক। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। সিলেটের এই যে পরিবেশগত ঝুঁকি, অর্থনীতির বৈধ অবৈধ নানা টানাপড়েন, আর তার সাথে রাজনৈতিক জটিলতা, এই সব কিছুর মধ্যে ভারসাম্য এনে এই অঞ্চলের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আসলে ঠিক কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি মনোযোগ দেয়া দরকার বলে মনে হয়, এটা নিয়ে ভাবা যেতে পারে।